রাসায়নিক বিক্রিয়ার জন্য আমরা দুটা তত্ত্ব বা দুটা থিওরি অবশ্যই আমাদের ভালো মতো মনে রাখা লাগবে। একটা হলো কি অবস্থান্তর অবস্থা তত্ত্ব এবং আরেকটা হলো সংঘর্ষ তত্ত্ব। তো আমরা এখানে প্রথমে সংঘর্ষ তত্ত্ব নিয়ে আলোচনা করি। সংঘর্ষ তত্ত্ব ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে খুব ভালো মতো বোঝানো যায়। ধরো আমি আপনাকে এমন একটা কথা বললাম যে এই কথায় আপনি প্রচন্ড রকম বিব্রত বোধ করলেন এবং আপনি চান ঘুষি মেরে আমার নাক দিয়ে রক্ত বের করবেন। এটা সাপোজ আপনার বিক্রিয়া। তো এই বিক্রিয়াটা করার জন্য আপনাকে কি কি করা লাগতেছে আপনি চিন্তা করেন। প্রথম কথা যেটা, যে ঘুষি মেরে যেহেতু নাক দিয়ে রক্ত বের করতে চান, প্রথম কাজ হলো আপনার ফিস্ট, আপনার হাতের সাথে আমার নাকের টাচ হওয়া লাগবে। এমন তো না যে আমরা হাওয়ায় হাওয়ায় ঘুষি দিলাম, আমি কাত হয়ে পড়ে গেলাম, নাক দিয়ে রক্ত বের হলো, এমন হলে তো চলবে না। মিনিমাম টাচ হওয়া লাগবে হাত এবং নাকের মাঝখানে। ওটা হলো কি আমাদের প্রথম শর্ত ওই বিক্রিয়াটা ঘটানোর জন্য, যেই বিক্রিয়াটা হলো ঘুষি মেরে নাক দিয়ে রক্ত বের করা। দ্বিতীয় শর্ত যেটা, আপনি যদি আমার নাকের কাছে এসে জাস্ট হালকা ভাবে কিছু একটা করেন তাহলে তো আমার নাক দিয়ে রক্ত বেরোবে না। আপনাকে পর্যাপ্ত জোর প্রয়োগ করা লাগবে, পর্যাপ্ত শক্তিতে আপনাকে ঘুষি মারা লাগবে যাতে করে আমার নাকের হাড্ডি ভেঙে সেখান দিয়ে রক্ত পড়ে। অর্থাৎ প্রথম শর্ত ছিল হাতের সাথে নাকের মিনিমাম টাচ হওয়া লাগবে। দ্বিতীয় শর্ত হলো পর্যাপ্ত জোরে আপনাকে ঘুষিটা মারা লাগবে যাতে করে আমার নাক ফেটে গিয়ে সেখান থেকে রক্ত পড়ে। আর 3 নম্বর শর্ত যেটা, যে আপনি যদি আমার কান বরাবর ঘুষি মারেন বা আমার মাথার পিছনে ঘুষি মারেন, কখনোই কিন্তু আমার নাক ফেটে রক্ত বেরোবে না। নাক ফেটে রক্ত বের করার জন্য আপনাকে নাক বরাবরই ঘুষি মারা লাগবে। অর্থাৎ আপনি যদি আমার নাকে ঘুষি মেরে রক্ত বের করতে চান এবং এটা যদি আপনার বিক্রিয়া বা আপনার টার্গেট হয়, 3টা জিনিস আপনাকে খেয়াল রাখা লাগবে। প্রথম কথা, আপনার হাত এবং আমার নাকের মাঝখানে মিনিমাম টাচ হওয়া লাগবে, সংস্পর্শ হওয়া লাগবে। দ্বিতীয় কথা, যে আপনাকে পর্যাপ্ত শক্তিতে সংঘর্ষ বা সংস্পর্শ করা লাগবে। এবং তৃতীয় কথা, আপনাকে একটা নির্দিষ্ট দিক থেকে সংস্পর্শ বা সংঘর্ষ করা লাগবে। অর্থাৎ আমরা সংঘর্ষ তত্ত্বের 3টা পয়েন্ট খুঁজে পাচ্ছি। প্রথম পয়েন্ট হলো বিক্রিয়া যখন হবে, বিক্রিয়ক অণুসমূহের মাঝখানে ন্যূনতম সংস্পর্শ বা সংঘর্ষ হওয়া লাগবে, মিনিমাম টাচ হওয়া লাগবে। টাচ না হলে আমরা কখনোই বলতে পারবো না যে বিক্রিয়া হবে। যেমন একটা পাত্রে আপনি হাইড্রোজেন এবং আরেকটা পাত্রে আয়োডিন অনেক দিন ধরে রেখে দিলেন, কোনো বিক্রিয়াই হবে না। কিন্তু হাইড্রোজেন হাইড্রোজেনের মতোই থাকবে, আয়োডিন আয়োডিনের মতোই থাকবে। কিন্তু তাদেরকে যদি একটা পাত্রে এনে উপযুক্ত পরিবেশ প্রয়োগ করা হয়, তখন হাইড্রোজেন আর আয়োডিন মিলে, হাইড্রোজেন আয়োডাইড বা হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি কিন্তু ঠিকই তৈরি করবে। তো এজন্য তাদেরকে টাচ হতে দেওয়া লাগবে, বিক্রিয়ক অণুসমূহের মাঝখানে সংস্পর্শ অবশ্যই হওয়া লাগবে যদি বিক্রিয়া কমপ্লিট হতে হয়। 2 নম্বর শর্ত আমরা যেটা বললাম, পর্যাপ্ত শক্তিতে সংঘর্ষ হওয়া লাগবে। 2 নম্বর পয়েন্ট, পর্যাপ্ত শক্তি। পর্যাপ্ত শক্তি বলতে কি বোঝানো হচ্ছে? ধরা যাক যে হাইড্রোজেন এবং আয়োডিন তারা বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করতে চায়। এখন হাইড্রোজেনের অণুগুলোর মাঝখানে একটা বন্ড আছে, হাইড্রোজেনের একটা অণু, তার মাঝখানে হাইড্রোজেন বন্ড আছে। আমরা যদি আয়োডিনের অণু চিন্তা করি, সেই আয়োডিনের অণুর মাঝখানেও বন্ড আছে। যেটা হয়, হাইড্রোজেন আর আয়োডিনের 2টা অণু পাশাপাশি গিয়ে ধাক্কা খেলো, সংস্পর্শ হলো তাদের মাঝখানে। কিন্তু ওই সংস্পর্শ যদি পর্যাপ্ত শক্তিতে না হয়, তাহলে এই বন্ডগুলির কিন্তু কোনো পরিবর্তন হবে না। এই দুজনের মাঝখানে বিক্রিয়া হওয়ার জন্য এমন একটা শক্তিতে সংস্পর্শ বা সংঘর্ষ হওয়া লাগবে যাতে করে তাদের এই যে বন্ধনগুলি, পুরনো যে হাইড্রোজেন বন্ধন বা আয়োডিন বন্ধন, সেই বন্ধনগুলি ভাঙে। এবং ভাঙার পরে আমরা দেখব হাইড্রোজেনের সাথে আয়োডিনের একটা নতুন বন্ধন তৈরি হচ্ছে, হাইড্রোজেনের সাথে আয়োডিনের একটা নতুন বন্ধন তৈরি হচ্ছে। এবং এটা তখনই হবে যদি আমার সংঘর্ষটা, তাদের মাঝখানে যে সংঘর্ষটা হবে, সেই সংঘর্ষটা একটা পর্যাপ্ত শক্তিতে হয়। এবং সেই পর্যাপ্ত শক্তি বলতে বোঝানো হচ্ছে ততটুকু শক্তি যতটুকু শক্তিতে আমার হাইড্রোজেন বন্ড বা আয়োডিন বন্ড এটা ভাঙে। এবং 3 নম্বর যে সংঘর্ষ তত্ত্বের পয়েন্টটা আমরা বললাম, একটা নির্দিষ্ট দিক থেকে সংঘর্ষ হওয়া লাগবে। সেই ক্ষেত্রে আমরা যেটা বলবো যে নির্দিষ্ট দিক হলো গিয়ে আমাদের 3 নম্বর পয়েন্ট। এবং কেন একটা নির্দিষ্ট দিক থেকে সংঘর্ষ হওয়া লাগবে? ফর এক্সাম্পল, আমরা চিন্তা করলাম ক্লোরোফর্মের কথা। ক্লোরোফর্ম মানে হলো CHCl3, CH আর 3টা ক্লোরিন। এই ক্লোরোফর্মের সাথে ফর এক্সাম্পল ক্লোরিন বিক্রিয়া করবে, ক্লোরিন বিক্রিয়া করে কিছু একটা উৎপন্ন করতে চাচ্ছে। এখন বিক্রিয়ার শুরুতে আমরা জানি সংস্পর্শ বা সংঘর্ষ হওয়া লাগবে। একটা ক্লোরিন অণু সবসময় চাইবে ওই কার্বনের সাথে গিয়ে সংঘর্ষ করে কার্বনের সাথে নতুন বন্ধন তৈরি করতে এবং কার্বনের একটা কিছুকে বের করে দিতে। তো সে দেখলো হাইড্রোজেন একটা আকারে ছোট, ক্লোরিন আকারে অনেক বড়। তো
এই ক্লোরিন যদি এই দিক দিয়ে সংঘর্ষ করতে যায় বা এই দিক দিয়ে সংঘর্ষ করতে যায়, কার্বনের সাথে সে দেখাই করতে পারতেছে না, সংঘর্ষ তো দূরের কথা। কারণ কার্বনের এই পাশগুলিতে অনেক বড় বড় কিছু ক্লোরিন পরমাণু বা মূলক আছে, যেগুলি আমার বিক্রিয়া যে করতে চাচ্ছে তাকে সংঘর্ষ করতে বাধা দিচ্ছে। এই ধরনের বাধাকে আমরা বলি স্টেরিক বাধা বা স্থানিক বাধা। স্টেরিক বাধা বা স্থানিক বাধার কারণে এই দিকগুলিতে বিক্রিয়া হচ্ছে না, বা যতটুকু হওয়ার কথা তার চেয়ে অনেক কম পরিমাণে হচ্ছে। কিন্তু আবার ক্লোরিন যদি হাইড্রোজেন যেই পাশে আছে সেদিক দিয়ে বিক্রিয়া করতে চায়, তাহলে খুব সহজেই কিন্তু সে ওই কার্বনের সাথে বিক্রিয়া করার মতো জায়গা পাচ্ছে। ওখানে কোনো স্থানিক বাধা বা স্টেরিক বাধা নাই, বা থাকলেও পরিমাণে এদের তুলনায় পরিমাণে অনেক কম। এজন্য বিক্রিয়াটা অবশ্যই একটা নির্দিষ্ট ডিরেকশন থেকে হওয়া লাগবে। এই দিক থেকে যখন বিক্রিয়া হতে যাচ্ছে তখন স্টেরিক বাধার কারণে বিক্রিয়া হচ্ছে না, এই দিক থেকে স্টেরিক বাধার কারণে বিক্রিয়া হচ্ছে না, কিন্তু ওই দিক থেকে বিক্রিয়া হচ্ছে। অর্থাৎ একটা নির্দিষ্ট দিক থেকে আমাদের সংঘর্ষটা হওয়া লাগবে। তো সংঘর্ষ তত্ত্বের যে তিনটা থিওরি আমরা দেখলাম, সেই তিনটা থিওরি আরেকবার যদি আমরা রিভিউ করি, একটা ছিল মিনিমাম টাচ হওয়া লাগবে, সংস্পর্শ ছাড়া কখনোই আমার বিক্রিয়া হতে পারবে না। 2 নম্বর কথা, পর্যাপ্ত শক্তিতে সংস্পর্শ বা সংঘর্ষ হওয়া লাগবে যাতে করে আমাদের পুরনো বন্ধন ভেঙে গিয়ে নতুন বন্ধন তৈরি হয়। এবং 3 নম্বর, একটা নির্দিষ্ট দিক থেকে সংঘর্ষ হওয়া লাগবে। রাসায়নিক বিক্রিয়ার যে দুটো তত্ত্ব, তার ভিতরে দ্বিতীয় যেই তত্ত্বটা আমরা আলোচনা করব সেটা হলো গিয়ে অবস্থান্তর অবস্থা তত্ত্ব। অবস্থান্তর অবস্থা তত্ত্ব বেসিক্যালি হলো গিয়ে যে বিক্রিয়ার ধারাবাহিকতা বোঝায়, যে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হওয়ার সময় তার শক্তির প্রয়োগ কিভাবে চেঞ্জ হচ্ছে। আমরা এখানে একটা গ্রাফ থেকে অবস্থান্তর অবস্থা তত্ত্বটা খুব ভালো মতো বুঝতে পারি। আমরা গ্রাফের ওয়াই এক্সিস বরাবর এনার্জি বা শক্তি বুঝাচ্ছি এবং এক্স এক্সিস বরাবর আমরা বিক্রিয়ার ধারাবাহিকতা বুঝাচ্ছি, যে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হচ্ছে। তো এখানে বিক্রিয়ক হিসেবে আমি কপার সালফেট আর জিঙ্ক নিলাম, এবং উৎপাদ হিসেবে আমরা জানি উৎপাদ হিসেবে কি পাবো, জিঙ্ক সালফেট প্লাস কপার পাবো। তো আমাদের নরমাল ধারণা যেটা হতে পারে, বিক্রিয়ক থেকে উৎপাদ সরাসরি এভাবে তৈরি হয়ে যাচ্ছে, বাট এটা হয় না। এভাবে হয় না কারণ বিজ্ঞানীরা ধরে নিচ্ছে যে বিক্রিয়ক আর উৎপাদ তাদের মাঝখানে একটা শক্তির দেয়াল আছে। বিক্রিয়ক এবং উৎপাদ তাদের মাঝখানে একটা শক্তির দেয়াল আছে, এবং এটা ধরে নিলাম আমরা সেই দেয়াল। বিক্রিয়া করার জন্য বিক্রিয়ককে এই দেয়ালটা ক্রস করা লাগবে। অর্থাৎ বিক্রিয়ক যেটা করে, বিক্রিয়ার ধারাবাহিকতা থেকে আমরা যেটা বুঝি, বিক্রিয়ক ক্রমাগত শক্তি শোষণ করতে করতে এই দেয়ালটা উপরে উঠে, এবং এরপর সে শক্তি বিকিরণ করতে করতে উৎপাদে কনভার্ট হচ্ছে। এভাবে আমাদের বিক্রিয়া হচ্ছে। এখন অবস্থান্তর অবস্থা তত্ত্ব কেন বলতেছি আমরা এটাকে, আমরা একটু খেয়াল করি। আমাদের বিক্রিয়ক হিসেবে আমরা নিচ্ছি কপার সালফেট এবং জিঙ্ক। এখানে কপার এবং সালফেটের মাঝখানে একটা বন্ধন আছে, আয়নিক বন্ধন, কিন্তু জিঙ্ক আর সালফেটের মাঝখানে কিন্তু কোনো প্রকার বন্ধন নাই। আমরা ধরতে পারি কপার এবং সালফেটের মাঝখানে যে বন্ধন সেটা 100% বন্ড, এবং জিঙ্ক আর সালফেটের মাঝখানে বন্ধন হলো 0%। যত আমার বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়কের শক্তি ক্রমাগত বাড়তেছে, এবং শক্তি শোষণ করে সে যেই কাজটা করতেছে, কপার এবং সালফেটের মাঝখানে যে বন্ড আছে সেটা সে ক্রমাগত ভাঙতেছে, এবং একই সাথে সালফেট জিঙ্কের সাথে নতুন বন্ধন তৈরি করতেছে। অর্থাৎ কপার এবং সালফেটের বন্ধন শক্তি ক্রমাগত কমতেছে, বন্ধনটা ক্রমাগত হ্রাস পাচ্ছে, এবং জিঙ্ক আর সালফেটের মাঝখানে বন্ধন ক্রমাগত বাড়তেছে। এবং যখন সে এই পিকে পৌঁছাচ্ছে, টপ চূড়ায় বা পৌঁছাচ্ছে, তখন আমরা দেখব সালফেট তার সাথে জিঙ্কের যতটুকু বন্ধন আছে, কপারেরও ঠিক ততটুকুই বন্ধন আছে। আমরা যদি খেয়াল করি, এখানে কপার আর সালফেটের মাঝখানে 100% বন্ড ছিল, ওখানে কপার আর সালফেটের মাঝখানে আছে 50% বন্ড, এবং জিঙ্ক আর সালফেটের মাঝখানে আছে 50% বন্ড। যেই জিঙ্ক আর সালফেটের মাঝখানে শুরুতে কোনো বন্ধনই ছিল না। এরপর বিক্রিয়া কমপ্লিট হবে, এবং আমরা জিঙ্ক সালফেটের মাঝখানে পাবো 100% বন্ড, এবং কপার এবং সালফেটের মাঝখানে কোনো বন্ধনই আলটিমেটলি আর থাকতেছে না। ওই অবস্থায় গিয়ে আমার অবস্থা চেঞ্জ হচ্ছে, তাই ওই চূড়ার অবস্থাটাকে আমরা কয়েকটা নাম দেই। ওই চূড়ার অবস্থাটাকে আমরা বলি অবস্থান্তর অবস্থা, অবস্থান্তর অবস্থা, যাকে ইংলিশে আমরা বলি ট্রানজিশনাল স্টেট, অথবা সক্রিয়ণকৃত জটিল অবস্থা। অবস্থান্তর অবস্থা বা সক্রিয়ণকৃত জটিল অবস্থা বা ট্রানজিশনাল স্টেট বলি আমরা ওই চূড়াটাকে। এই গ্রাফটা আমাদেরকে বোঝাচ্ছে বিক্রিয়া কিভাবে হচ্ছে। বিক্রিয়ক থেকে উৎপাদ সরাসরি হচ্ছে না, বিক্রিয়ক একটা মিনিমাম এনার্জি লাভ করার পর সে উৎপাদে পরিণত হতে পারতেছে। এবং এই গ্রাফটা থেকে আরো কয়েকটা জিনিস বোঝা যায়, বিক্রিয়াটা তাপ উৎপাদী না তাপহারী, সেই ব্যাপারে আমরা ধারণা পেতে পারি। কিভাবে? বিক্রিয়কের শক্তিটা যদি আমরা খেয়াল করি, এখানে বিক্রিয়কের শক্তি হলো গিয়ে 30 এবং উৎপাদের শক্তি হলো গিয়ে 50।
বিক্রিয়কের শক্তি 30, উৎপাদের শক্তি 50। তার মানে কি, বিক্রিয়ক যারা ছিল তারা বিক্রিয়া করার পর তাদের শক্তি তারা বাড়াতে পারছে। কিভাবে শক্তি বাড়ালো? শক্তি তো উৎপাদন করা যায় না, নিশ্চয়ই যেই 20 পরিমাণ শক্তি সে এক্সট্রা পাচ্ছে পাত্রের ভিতর, সেই 20 পরিমাণ শক্তি অবশ্যই সে বায়ুমণ্ডল থেকে শোষণ করে নিচ্ছে। এজন্য এই যে গ্রাফটা যে বিক্রিয়ার জন্য আমরা পাবো, সেই বিক্রিয়াটা অবশ্যই আমরা বলতে পারি তাপহারী বিক্রিয়ার গ্রাফ। কিভাবে আমি শিওর হলাম তাপহারী বিক্রিয়ার গ্রাফ? কারণ বিক্রিয়কের শক্তি কম, উৎপাদের শক্তি বেশি। এই বেশি শক্তিটা, বাড়তি যেই শক্তিটা, সেটা অবশ্যই পরিবেশ থেকে শোষণ করা। আমরা জানি পরিবেশ থেকে যেই সব বিক্রিয়া শক্তি শোষণ করে তাদেরকে আমরা বলি তাপহারী বিক্রিয়া, এবং এই গ্রাফটা হলো গিয়ে আমাদের তাপহারী বিক্রিয়ার গ্রাফ। আমরা ঠিক একইভাবে তাপ উৎপাদী বিক্রিয়ার গ্রাফ পাবো যখন আমরা দেখব বিক্রিয়কের শক্তি বেশি, উৎপাদের শক্তি কম, তখন আমরা পাবো তাপ উৎপাদী বিক্রিয়ার গ্রাফ। এই গ্রাফটায় আরেকটা জিনিস বোঝা যায় যে আমার সক্রিয়ণ শক্তি নামে একটা টার্মের সাথে আমরা পরিচিত হব। টার্মটা আমরা একটু লিখি যে সক্রিয়ণ শক্তি, যাকে আমরা বলি অ্যাক্টিভেশন এনার্জি, এটাকে আমরা EA দ্বারা প্রকাশ করি। সক্রিয়ণ শক্তি বলতে বোঝায় যে বিক্রিয়া সম্পন্ন করতে ন্যূনতম যতটুকু শক্তি অর্জন করা দরকার। বিক্রিয়া সম্পন্ন করতে ন্যূনতম যতটুকু শক্তি অর্জন করতে হয় তাকে আমরা বলি সক্রিয়ণ শক্তি। যেমন আমাদের বিক্রিয়ক, সে ছিল, তার শক্তি ছিল 30। এখন বিক্রিয়াটা কমপ্লিট করার জন্য তাকে 90 পর্যন্ত যাওয়া লাগবে, তাকে শক্তির এককে 90 পর্যন্ত যাওয়া লাগতেছে। অর্থাৎ বিক্রিয়াটা সম্পন্ন করার জন্য বিক্রিয়ককে এই যে 30 থেকে 90, অর্থাৎ যে 60 অ্যামাউন্টের শক্তি অর্জন করা লাগতেছে, এই 60 কে আমরা বলি তার সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি। এই গ্রাফে আমাদের সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি হলো 60। বিক্রিয়া সম্পন্ন করার জন্য বিক্রিয়ককে যতটুকু শক্তি অর্জন করা লাগতেছে তাকে আমরা বলতেছি সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তি যদি আমি 60, এই গ্রাফের জন্য আমি বললাম আমি বিক্রিয়ককে 50 পরিমাণ শক্তি দিলাম, 50 শক্তি দিলাম, বিক্রিয়ক 30-এ আছে, তাকে আমি আরো 50 দিলাম, সে 80 পর্যন্ত যাবে, কিন্তু ওই ওয়ালটা ক্রস করতে পারতেছে না। যদি সক্রিয়ণ শক্তির চেয়ে আমি কম পরিমাণ শক্তি দেই তখন আমার কখনোই বিক্রিয়া সম্পন্ন হবে না। যদি আমি সক্রিয়ণ শক্তির চেয়ে বেশি শক্তি দেই অবশ্যই বিক্রিয়া হবে, এবং সক্রিয়ণ শক্তির সমান দিলেও আমাদের বিক্রিয়া হচ্ছে। অর্থাৎ এখানে যদি আমি প্রশ্ন করি যে সক্রিয়ণ শক্তি 60, আমি বিক্রিয়াকে 59 জুল শক্তি দিলাম, কত পার্সেন্ট বিক্রিয়া সম্পন্ন হবে? অ্যান্সার হবে 0% বিক্রিয়া সম্পন্ন হবে। 60 অবশ্যই দেওয়া লাগবে, ওটা হলো আমাদের সক্রিয়ণ শক্তি। এবং আমরা আরেকটা ব্যাপার সহজেই বুঝতে পারি যে আমাদের সক্রিয়ণ শক্তি যদি 60 না হয়ে সক্রিয়ণ শক্তি 40 হতো, অর্থাৎ আমি এরকম একটা গ্রাফের কথা চিন্তা করতেছি যেখানে আমাদের রিঅ্যাক্ট্যান্ট আর এটা হলো গিয়ে প্রোডাক্ট, বিক্রিয়ক এবং উৎপাদ। সক্রিয়ণ শক্তি সাপোজ হাইয়েস্ট অবস্থার শক্তি হলো গিয়ে 100, রিঅ্যাক্ট্যান্টের শক্তি হলো গিয়ে 40, আর প্রোডাক্টের শক্তি হলো গিয়ে 60। এই গ্রাফের জন্য আমি প্রশ্ন করলাম সক্রিয়ণ শক্তি কত। এই গ্রাফের জন্য আমরা দেখব আমাদের রিঅ্যাক্ট্যান্ট আছে 40-তে, হাইয়েস্ট অবস্থা 60-তে, তাকে এই পরিমাণ শক্তি অর্জন করা লাগবে, এবং এই পরিমাণ শক্তির পরিমাণ হলো গিয়ে 60। যদি সর্বোচ্চ অবস্থা 100 না হয়ে আমি 80 দেই তাহলে আমার সক্রিয়ণ শক্তি চেঞ্জ হয়ে যাবে। সক্রিয়ণ শক্তি হবে গিয়ে 40, 80 - 40, অর্থাৎ সক্রিয়ণ শক্তি হলো হাইয়েস্ট অবস্থার শক্তি। এই যে হাইয়েস্ট অবস্থা, তার শক্তিকে আমরা বলতেছি EX, এবং বিক্রিয়কের শক্তি তাকে আমি বলতেছি ER। তাহলে আমাদের সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি EA, তার সমীকরণ দাঁড়াচ্ছে EX - ER। এটা হলো কি আমাদের সক্রিয়ণ শক্তি। এবং একটা ব্যাপার, সক্রিয়ণ শক্তির মান যত বাড়তে থাকবে, সাপোজ এই বিক্রিয়ার জন্য সক্রিয়ণ শক্তির মান 60, এই বিক্রিয়ার জন্য সক্রিয়ণ শক্তির মান 40, কার বিক্রিয়াটা সম্পন্ন করা সহজ হবে? অ্যান্সার হলো যার সক্রিয়ণ শক্তির মান কম, তাকে কম এফোর্ট দিয়ে সে বিক্রিয়াটা করতে পারতেছে। অর্থাৎ সক্রিয়ণ শক্তির মান যত কম হবে বিক্রিয়ার হার তত বাড়বে, সক্রিয়ণ শক্তির মান যত বেশি হবে বিক্রিয়া তত দেরিতে হবে, বিক্রিয়ার হার তত কমবে। এবং আমরা এখান থেকে যে আলোচনায় আসতে পারি যে বিক্রিয়ার হার R is proportional to 1 / activation energy। বিক্রিয়ার হার এবং সক্রিয়ণ শক্তি তারা ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আমরা তাপহারী বিক্রিয়ার উদাহরণটা দেখলাম। এখানে একটা তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য আমরা অবস্থান্তর অবস্থা তত্ত্বের গ্রাফটা আঁকলাম যে আমাদের বিক্রিয়কের শক্তি এখানে 60, উৎপাদের শক্তি 20, এবং হাইয়েস্ট অবস্থা বা সক্রিয়কৃত জটিল অবস্থা তার শক্তি হলো গিয়ে 100,
এখান থেকে আমরা সক্রিয়ণ শক্তি যদি বের করি, সক্রিয়ণ শক্তি হলো EX - ER, দ্যাট উইল বি 40, সক্রিয়ণ শক্তি 40। এবং আমরা আরেকটা ব্যাপার খেয়াল করি, এখানে বিক্রিয়কের শক্তি 60, উৎপাদের শক্তি 20, অর্থাৎ বিক্রিয়া হওয়ার পর আমার পাত্রের ভিতর বা বিক্রিয়া যেই পাত্রে হচ্ছিল সেই পাত্রের শক্তি কমে গেছে, শক্তি ধ্বংস হয় না। তাহলে শক্তি কমলো কেন? তার কারণ হিসেবে আমরা বলতে পারি কিছু পরিমাণ শক্তি পরিবেশে চলে গেছে, অর্থাৎ পরিবেশে কিছু পরিমাণ শক্তি উৎপাদিত হচ্ছে বা পরিবেশে কিছু পরিমাণ শক্তি নির্গত হচ্ছে। তাই এই বিক্রিয়াকে আমরা বলি তাপ উৎপাদী বিক্রিয়া। এটা হলো কি আমাদের তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য অবস্থান্তর অবস্থা তত্ত্বের গ্রাফ।